কোনো একটা দেশকে বা একটা জাতিকে যদি আপনি নিয়ন্ত্রণে আনতে চান, তাহলে যেই উপাদানটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে সেটা হচ্ছে কালচার। অর্থাৎ কালচারের মাধ্যমে, মানে কালচার এমন একটা উইপন যেটার মাধ্যমে কোনো একটা দেশকে বা জাতিকে খুব সহজেই কন্ট্রোলে নিয়ে নেওয়া যায়। এখন আপনি ভাবতে পারেন যে ভাই দেশের ইকোনমি কিংবা অন্য কোনো কিছু, সেটার মাধ্যমে হয়তো বা দেশকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন, কিন্তু না, কালচার হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বা একটা জাতিকে আপনি খুব ইজিলি কন্ট্রোলে নিয়ে নেওয়ার জন্য। সেই সবচেয়ে বড় উপাদানটা হচ্ছে কালচার। এবার ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাকে দিই। যেমন সাম্প্রতিককালে ইরানে যে কিছুদিন আগে যেই আম, মানুষ যে জনতা যে রাস্তায় নেমে এসেছিল খোমেনির কড়া শাসনের বিরুদ্ধে বা ইসলামী শাসনের বিরুদ্ধে, কিছুদিন আগে আপনারা দেখেছেন নিউজে, যে তারা হচ্ছে খোমেনিকে চায় না, তারা ইসলামের যে ইরানের যে ইসলামী শাসনটা আছে তারা সেটাকে চায় না। তারা লিবারেল, মানে তারা লিবারেল শাসন চায়, এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমেরিকান পন্থী। এবং তখন কিন্তু অনেক মানুষ রাস্তায় নেমে এসেছিল, এবং আমেরিকা এবং তার মিডিয়া তারা কিন্তু এই আন্দোলনটাকে উস্কানি দিচ্ছিল। এখন বিষয়টা হচ্ছে যে ইরান তো অনেক বছর ধরে 1979 সালের পর থেকে কিন্তু ইরানে, মানে ইসলামী বিপ্লব হওয়ার পর থেকে কিন্তু ইরান এখন পর্যন্ত মোটামুটি একটা ইসলামিক পরিবেশ তারা কায়েম করে রাখছে মোটামুটি। তো তারপরেও কেন, এত বছর হওয়ার পরেও কেন ইরানে মানে খোমেনির বিরুদ্ধে এত পরিমাণে মানুষ রাস্তায় নেমে এসেছে? অনেক বড় ধরনের একটা প্রোটেস্ট কিন্তু আমরা দেখেছি মাশা আমিনি হত্যার পরে। সেটা তখন কিন্তু মানুষ, মানে খুবই মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং ইরানের সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করতেছিল। এবং তখন ইরান সরকার খুবই শক্ত হাতে সেই আন্দোলনটাকে দমন করছে। মানে তারা হচ্ছে একদম ডিরেক্ট, মানে মাস কিলিং এর মাধ্যমে একদম ডিরেক্ট ফায়ার করে তারা তার মানুষকে মারছে, অনেক মানুষকে মারছে, অনেকে অ্যারেস্ট করছে। তারপর হচ্ছে তারা ওই আন্দোলনটাকে দমাইছে, এবং পশ্চিমারা কিন্তু মানে ব্যাপকভাবে এটাতে তেল ঢালছে যাতে ইরানের সরকারের পতন ঘটায় ফেলা যায়। কিন্তু ইরান সরকার তখন খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে সেটাকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু এইবারও কিন্তু ইরানে এরকম ঠিক সেম একটা আন্দোলন হয়েছিল, এবং খোমেনির ছবির মধ্যে আগুন লাগিয়ে তারা হচ্ছে, ইরানের মেয়েরা হচ্ছে সিগারেট জ্বালাইতেছে, মানে তারা হচ্ছে চুল কাটতেছে, বোরকা খুলে ফেলতেছে, মানে হিজাবকে অবমাননা করতেছে, বিভিন্ন ধরনের কাজ করতেছে। কিন্তু এবার কিন্তু খোমেনি সরকার আর ওরকম অ্যাগ্রেসিভ ওয়েতে তাদেরকে দমন করে নাই, অর্থাৎ হাসিনার মতো কাজ কিন্তু সে করে নাই। দেখেন বিষয়টা দেখেন, এখানে একটা বিষয় দেখেন, ইরানের ইরানের বিপ্লব হওয়ার পর থেকে এখনো কিন্তু ইরানে সেই বিপ্লব বিরোধী বা খোমেনির বিরুদ্ধে কিংবা ইসলামী শাসনের বিরুদ্ধে হাজার হাজার বা কিংবা লক্ষ লক্ষ মানুষ এখন ইরানে আছে। তো ইরানে এই শ্রেণীটা তৈরি হলো কিভাবে? কারণ লাস্ট এত বছর ধরে কিন্তু ইরানে, মানে খোমেনি সরকার কিন্তু ইসলামিক একটা অবস্থা ক্রিয়েট করে রাখছে। তাদের পাঠ্য বই হোক বা যেটাই হোক, তারা কিন্তু চেষ্টা করতেছে ইসলাম, মানে ইরানকে ওই ধরনের একটা পরিস্থিতি রাখতে, যাতে খোমেনির বিরুদ্ধে যাতে বা ইসলামী শাসনের বিরুদ্ধে বা যে বিপ্লবটা ইরানে হয়েছে 1979 সালে, সেটার বিরুদ্ধে যাতে মানুষ না দাঁড়ায়। কিন্তু তারপরও কিভাবে ইরানে, মানে এত লিবারেল এবং আমেরিকাপন্থী পশ্চিমাপন্থী এত বড় একটা শক্তি কিভাবে ইরানে থাকতেছে? এটার উত্তরটা কিন্তু সেই কালচার। কারণ কালচার হচ্ছে এমন একটা জিনিস, সেটাকে আপনি যদি ছড়াই দিতে চান, এখন তো সবার হাতে ইন্টারনেট আছে, সো কালচার আপনার হাতের মধ্যে আছে। আপনি যে কোনো একটা কালচার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারেন, বিশেষ করে পশ্চিমা লিবারেল কালচার, সেটা মানুষ খুব সহজে ক্যাপচার করতে পারে। তো মানে ব্রেন ওয়াশটা করাটা খুবই ইজি। এবং ইরানের যেই কনজারভেটিভ যে কালচার যেটা আছে, ইসলামিক কালচার, সেটা তো সাধারণত মানুষ একসেপ্ট করতে চাইবে না, কিংবা একসেপ্ট করলেও সেটাকে প্র্যাকটিস করাটা একটু টাফ। আপনার নফসের সাথে যুদ্ধ করে আপনি নিজেকে কনজারভেটিভ রাখবেন কিংবা রক্ষণশীল রাখবেন, সেটা করাটা কিন্তু মোটামুটি টাফ। কিন্তু লিবারেল হওয়াটা কিন্তু খুব ইজি। এবং যে কোনো ক্ষেত্রে আপনি খুবই উড়নচণ্ডী হবেন, মানে কেয়ারলেস ভাব দেখাবেন, এটা কিন্তু, এই কাজটা করাটা কিন্তু কোনো ইজি, এবং এটার জন্য কিন্তু কোনো এফোর্ট দিতে হয় না। এফোর্ট যত কম দিবেন তত আপনি বেশি লিবারেল হতে পারবেন। তো তো কালচারের মাধ্যমে কিন্তু আমেরিকা এরকম একটা লিবারেল একটা সোসাইটি ইরানে তৈরি করছে, এবং তারা কিন্তু সরাসরি পশ্চিমাদের একটা কন্ট্রোলে, পশ্চিমার যে জিনিসটাকে পজিটিভ ওয়েতে দেখাতে চায়, ইরানের ওই শ্রেণীটা, ওই লিবারেল ক্যাটাগরিটা, তারা হচ্ছে ওই জিনিসটাকে রাইট মনে করে। কারণ তাদের কালচার, এবং কালচার হচ্ছে ফিলোসফির অনেক বড় একটা এলিমেন্ট। কালচারের মাধ্যমে কিন্তু আপনি মানুষের মধ্যে একটা ফিলোসফি ডেভেলপ করতে পারবেন। মানে এটা, মানে মানুষের যে আইডিওলজি, মানুষের যে ওয়ে অফ থিঙ্কিং, মানুষ কোনটাকে রাইট মনে করে কোনটাকে রং মনে করে, এই জিনিসটা কিন্তু খুব ইজিলি কালচারের মাধ্যমে আপনি ডিফাইন করতে পারবেন, কিংবা কালচারের মাধ্যমে সেটাকে আপনি মানে কন্ট্রোল করতে পারবেন। কালচার হচ্ছে একটা উইপন, পলিটিক্যাল ভাবে এবং মানে ফিলোসফিক্যাল ভাবে, আইডিওলজিক্যাল ভাবে খুবই বড় একটা পলিটিক্যাল উইপন হচ্ছে কালচার। তো কালচারের মাধ্যমে কিন্তু আমেরিকা, মানুষ, এই ইরানের যে একটা বিশাল সংখ্যক তরুণী, তাদেরকে কিন্তু আমেরিকায় লিবারাল কালচারের মাধ্যমে ইনফ্লুয়েন্স করে তাদেরকে কিন্তু কন্ট্রোলে রাখছে। এবং পশ্চিমাদের
মানে পশ্চিমারা যখন আগুন দেয় তখন হচ্ছে তারা হচ্ছে রাস্তায় নেমে পড়ে পশ্চিমাদের। তারা ইভেন তারা ইরানের মতোটা দেশে তারা থেকে তারা যখন মাসা আমিনি যখন হত্যা হয়েছে তখন ইরানের মেয়েরা যারা হচ্ছে লিবারাল টাইপসের তারা ডিরেক্ট বলতেছে পশ্চিমারা তোমরা আমাদের দেশে আসো, এসে আমাদেরকে এই খোমেনি সরকার থেকে মুক্ত করো। মানে কালচারটা কোন পর্যায়ে যেতে পারে, আপনি কালচারের মাধ্যমে মানুষের ব্রেনটাকে কোন পর্যায়ে নিতে পারেন, যখন মানে কোন পর্যায়ে গেলে মানুষ বলতে পারে যে অন্য একটা দেশের আর্মিকে বা অন্য একটা দেশের সরকারকে তারা ডিরেক্ট বলতেছে যে আমাদের দেশে আসো এবং আমাদেরকে এই খোমেনি সরকার থেকে আমাদেরকে মুক্ত করো। অর্থাৎ সে ডিরেক্ট ডিক্লেয়ার দিতেছে নিজের দেশে যাতে অন্য দেশের সেনাবাহিনী ঢুকে তাদের দেশকে দখল করে। মানে কালচারটা মানুষের ব্রেনকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। তো কিন্তু এখন এবার বিষয়টা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে যে খোমেনি সরকারও কিন্তু এইবারের যেই আন্দোলনটা হয়েছে ইরানে যে প্রোটেস্টটা হয়েছে বড় ধরনের একটা প্রোটেস্ট, খোমেনি সরকারও কিন্তু কালচারের মাধ্যমেই সেটাকে মানে নিউট্রালাইজ করছে। কিভাবে দেখেন, মাসা আমিনি যখন ঘটনা ঘটছিল তখন খোমেনি সরকার বাই ফোর্স তাদেরকে থামাইছে, কিন্তু এইবার কিন্তু খোমেনি সরকার এই কাজটা করে নাই। কারণ যদি এবার এই কাজটা করতো তাহলে হয়তো বা এবার মানে সেই প্রোটেস্টে এত বড় পর্যায়ে চলে যেত যে খোমেনি সরকারের পতন হয়ে যেতে পারতো। অর্থাৎ সে হাসিনার মতো গেম প্লে করে নেই। সে কি করছে, হাসিনার বিষয়টা দেখেন, হাসিনা যখন মানুষের উপর গুলি চালাইছে, হাসিনা কিন্তু তার যে অনুগামী যে শ্রেণীটা আছে বা আওয়ামী যে শ্রেণীটা আছে, আওয়ামী লীগ করে বা ভারতপন্থী, তাদেরকে কিন্তু হাসিনা রাস্তায় নামাইতে পারে নাই। অর্থাৎ মানুষ যখন হাসিনার বিরুদ্ধে মানে আন্দোলন করতেছে প্রোটেস্ট করতেছে, তখন হাসিনা কিন্তু তার পক্ষে এমন মানুষদেরকে পায় নাই যাদেরকে সে রাস্তায় নামায়া মানে জনগণের একটা অংশ যে হাসিনার অনুগামী তাকে রাস্তায় নামিয়ে দিছে না, রাস্তায় নামিয়ে দিয়ে সে হচ্ছে জনগণের আরেকটা অংশ যারা হচ্ছে হাসিনার বিরোধিতা করতেছে অর্থাৎ জুলাই আন্দোলন করতেছে তাদেরকে সে থামাবে। হাসিনা কিন্তু সেই এলিমেন্টটা সে খুঁজে পায় না, সে ডিরেক্ট পুলিশ পর হচ্ছে পেটোয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগ এদেরকে রাস্তায় নামাইছে, কিন্তু সে কিন্তু জনগণের মধ্য থেকে তার যে সাপোর্টার সেটাকে কিন্তু সে রাস্তায় নামাইতে পারে নাই। কিন্তু ইরানে যে ঘটনাটা ঘটছে, ইরানে রেভলিউশনের পর থেকে বিশাল সংখ্যক একটা গোষ্ঠী খোমেনির পক্ষে বা ইসলামিক রেভলিউশনের পক্ষে বা ইসলামিক প্রিন্সিপালগুলোর পক্ষে। তাহলে ইরানে যেরকম পশ্চিমা লিবারাল পন্থী জনগণ আছে, ঠিক একইভাবে ইসলামিক কনজারভেটিভ শ্রেণীও আছে। তো খোমেনি সরকার এবার যেটা করছে, যখন লিবারালদেরকে রাস্তা নামাই দিছে মানে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, ইরান সরকার কিন্তু তাদের যে অনুগামী শ্রেণীটা আছে অর্থাৎ যারা হচ্ছে কনজারভেটিভ, সেখানেও নারী আছে, শিশু আছে, সেখানেও তারা ওই নারীরা হচ্ছে হিজাব পরা অবস্থায় আছে কোলে বাচ্চা নিয়ে, তারা হচ্ছে রাস্তা নেমে পড়ছে খোমেনি সরকারের পক্ষে এজ এ কাউন্টার ন্যারেটিভ। একদিকে ইরানের এমন কিছু মেয়ে যারা হচ্ছে সিগারেট টানতেছে মানে হাতে সিগারেট, আরেকদিকে ইরানের হিজাবি নিকাবি কিছু মেয়ে যাদের কোলে হচ্ছে বাচ্চা। তো এরা কিন্তু রাস্তায় নেমেই খোমেনি সরকারের পক্ষ নিয়ে তারা ওই যারা হচ্ছে পশ্চিমাদের কথায় যারা প্রোটেস্ট করতেছে তাদের এগেইনস্টে তারা দাঁড়ায় গেছে। তো যখন একটা শ্রেণীর নারী যখন একটা বিষয় নিয়ে আন্দোলন করতেছে এবং তার এগেইনস্টে যখন সমাজের আরেক শ্রেণীর নারীরা যখন কাউন্টার দেবে, ওই কাউন্টারটা কিন্তু খুবই এফেক্টিভ হবে। সেই কাউন্টারটা যদি আমরা হাজার হাজার পুরুষ মিলেও যদি দেই, তাহলেও ওই দুই তিনটা নারী যে কাউন্টার দেবে সেটা সমান কিন্তু হবে না। তো এখানে ইরান সরকারও কালচারালি কিন্তু তারা এই পশ্চিমা ষড়যন্ত্রকে ধামাচাপা দিছে। তাহলে এখানে বোঝা গেল যে কালচার অনেক বড় একটা উইপন পলিটিক্যাল ভাবে বা মানুষের ফিলোসফিকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং যখন আপনি কালচারের মাধ্যমে কোনো একটা জনপদের বা একটা গোষ্ঠীর ফিলোসফিকে চেঞ্জ করতে পারবেন কিংবা ফিলোসফিকে হাতে নিতে পারবেন, তখন ওই দেশকে কন্ট্রোল করা বা ওই দেশে আপনি আপনার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করা কিন্তু খুব ইজি হয়ে যায়। ঠিক এর আরেকটা ঘটনা হচ্ছে পাকিস্তানে। তো পাকিস্তান হচ্ছে একটা ইসলামিক দেশ বা মুসলিম প্রধান দেশ এবং তাদের সাথে ভারতের একটা ক্ল্যাশ সবসময় লেগে থাকে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, পাকিস্তানেও কিন্তু এখন ইসলাম বিরোধী যে চিন্তা ভাবনা বা লিবারেল মাইন্ডসেট আপ এগুলো কিন্তু আস্তে আস্তে অনেক বেশি গ্রো করতেছে। এবং পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যেই বিরোধ, এই বিরোধের মধ্যে কিন্তু বা ধর্ম কিংবা কালচার এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন যে পাকিস্তানের মডেলরা, পাকিস্তানে যারা নাটক করে সিনেমা করে, এরা কিন্তু আস্তে আস্তে দেখবেন একটু পশ্চিমা ধাঁচের পোশাক বেশি পরা শুরু করছে, কিংবা অনেক সময় দেখা যায় যে শাড়ি পরতেছে তারা। শাড়ি কিন্তু সাধারণত পাকিস্তানের কোনো কালচারের কোনো পার্ট না, কিন্তু শাড়ি যে তারা পরতেছে, এখন কথা হচ্ছে কেন পরতেছে। এই শাড়ি হঠাৎ করে শাড়ি পরে ছবি তোলা বা শাড়িকে প্রমোট করা, এটার পেছনে কিন্তু সেই কালচারাল একটা
মানে কালচারাল একটা এফেক্ট আছে। তারা হচ্ছে ভারতের কালচার দ্বারা কিংবা ভারতের যে মুভি সিনেমা সেগুলো দ্বারা তারা এফেক্টেড। সে শাড়ি পরতেছে, পাকিস্তানের একটা মেয়ে যখন শাড়ি পরতেছে ইন্ডিয়ান সিনেমা দেখে বা ইন্ডিয়ান মডেল থেকে দেখে, সে যখন নিজে শাড়ি পরতেছে তখন সে দেখতেছে যে আমি তো ইন্ডিয়ানদের থেকে আরো সুন্দর এবং শাড়িতে আমাকে আরো বেশি সুন্দর সুন্দর লাগতেছে, সেটা ছবি তুলতেছে, ইনস্টাগ্রামে পোস্ট করতেছে। অর্থাৎ সে ইন্ডিয়ান কালচার দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে এবং তখন তার নিজের মনের মধ্যে পাকিস্তানের যে কালচারকে, পাকিস্তানের যে প্রিন্সিপালস সরকার বা পাকিস্তানের যে পলিটিক্স যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তান সবসময় ইউজ করে, তখন তার কিন্তু সেই পলিটিক্সের প্রতি আর তেমন কোনো ইমোশন কিংবা রেসপেক্ট থাকবে না। সে চিন্তা করবে যে ইন্ডিয়া তো ভালো কাজ করতেছে, ইন্ডিয়া তো একদম লিবারেল ভাবে চলতেছে, ওখানে মেয়েরা যা ইচ্ছা তা পড়তে পারে, আমাদের পাকিস্তানি কেন এরকম। তখন তার মধ্যে কিন্তু বাই ডিফল্ট পাকিস্তানের যেই চলে আসা যে তাদের যেটা পলিটিক্স ভারতের বিরুদ্ধে কিংবা ভারতের আগ্রাসন বিরুদ্ধে, পাকিস্তান যে মাথা উঁচু করে দাঁড়ায় আসছে ইন্ডিয়ার এগেনস্টে, পাকিস্তান যে ইন্ডিয়ারকে একটা দাঁত ভাঙা জবাব দিতে পারে আন্তর্জাতিক বিশ্বে কিংবা যুদ্ধের সময়, একটা একটা পাকিস্তানের মানুষ যখন এই চিন্তা করবে যে ইন্ডিয়ার কালচার তো ভালো, ইন্ডিয়া তো সুন্দর একটা দেশ, ইন্ডিয়ার কালচার তো সুন্দর, ইন্ডিয়ার মেয়েরা শাড়ি পরতেছে, ইনস্টাগ্রামে ছবি ছাড়তেছে, তারা যা ইচ্ছা তা পড়তে পারতেছে, আমি কেন করতে পারতেছি না, তাহলে তো ইন্ডিয়াই ভালো। এই যে চিন্তাগুলো যখন সে কালচারালি সে তার মনের মধ্যে কালচারের কারণে যখন তার মনের মধ্যে ডেভেলপ করবে, তখন কিন্তু সে ওই গোষ্ঠীটা পাকিস্তানের মানে পাকিস্তান রাষ্ট্র এবং পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। এবং ইন্ডিয়া কিন্তু এই কালচারাল গেম প্লেটা অনেক বেশি করতেছে পাকিস্তানের মানুষকে, পাকিস্তান সরকার থেকে বা পাকিস্তান যে ন্যাশনালিজম, পাকিস্তানের যে জাতীয়তাবাদ, সেটা থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য কিন্তু ইন্ডিয়া কালচারাল প্লেটা করতেছে। এবং ইন্ডিয়া কিন্তু তাদের সিনেমা ড্রামা এগুলোর কারণে কিন্তু ইন্ডিয়া অনেক বেশি ফেমাস। পাকিস্তানে কিন্তু ওই ধরনের সিনেমা বা ওই ধরনের কিন্তু তেমন নাই। তো পাকিস্তানের যারা হচ্ছে লিবারাল শ্রেণী, তারা হচ্ছে ইন্ডিয়ার এই কালচার দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েসড হচ্ছে এবং পশ্চিমা ইনফ্লুয়েন্সটা আছেই। সব মিলায়া দেখা গেছে পাকিস্তানও তাদের যে একটা ভূ রাজনীতি কিংবা তাদের যে চলে আসা যে একটা মানে একটা লিনিয়েজ এবং তাদের যে একটা সার্বভৌমত্ব, তাদের একটা মানে ফিলোসফি প্রিন্সিপাল, এগুলো কিন্তু পাকিস্তান আর ধরে রাখতে পারবে না যদি না পাকিস্তান এই কালচারাল যে অ্যাগ্রেশন এটাকে যদি না তারা ট্যাকেল দিতে না পারে, তাহলে ভারতও দেখা গেছে যে পাকিস্তানে এক ধরনের একটা ফেমিনিস্ট মুভমেন্টের মাধ্যমে বা একটা লিবারেল মুভমেন্টের মাধ্যমে পাকিস্তান সরকারের পতন ঘটায় একটা মানে অন্য ধরনের একটা সরকার তারা মানে বানায় ফেলবে, এই ধরনের সম্ভাবনা কিন্তু আছে। তো কালচার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং কালচারকে কন্ট্রোল করতে পারে একমাত্র ধর্ম। এবং ধর্ম কিভাবে কালচারকে কন্ট্রোল করে এবং ধর্ম কিভাবে একটা পলিটিক্যাল উইপন এবং ধর্মের মাধ্যমে কিভাবে আপনি একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করতে পারবেন, ঠিক যেরকম কালচারের মাধ্যমে করা যায়, ঠিক ধর্ম হচ্ছে এটার অপোনেন্ট। ধর্ম হচ্ছে কালচারকে মানে কালচার যেরকম মানুষের মাইন্ডসেট নিয়ন্ত্রণ করে, কালচার যেরকম মানুষের চিন্তার মধ্যে একটা পরিবর্তন আনতে পারে, ধর্ম হচ্ছে কালচারের এগেনস্টে মানুষের মনের মধ্যে আরেকটা একটা এলিমেন্ট, যে এলিমেন্টের মাধ্যমে আপনি কালচারকে আপনার লাইফে এন্ট্রি দিবেন নাকি বাদ দিবেন সেটা আবার আপনাকে ডিফাইন করতে সাহায্য করে ধর্ম। তো এই ধর্ম কিভাবে মানুষের মনের মধ্যে গেম প্লে করে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।